আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিবুল্লাহ, পরিচালক অ্যাকাউন্টিং কোচিং সেন্টার মনিরামপুর যশোর। আজ আপনাদের সামনে আমি যে ভিডিওটা করব এটি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের। এই অধ্যায়ের নাম হচ্ছে মূলধন এবং মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা এটা সম্পর্কে আলোচনা করার পূর্বে একটু আমরা ব্যবসা সম্পর্কে একটু ধারণা নিই। আমরা একটু ভাবি, আমি বা আমরা যদি কেউ কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি বা সৃষ্টি করি, আমরা কিভাবে সেটা এগিয়ে নিয়ে যাব সেটাই তো ভাবি। আমরা শুরু করার সাথে সাথে এটা ভাবি যে কালকে এটা বন্ধ হয়ে যায়। আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি করার শুরু থেকে আমরা মনে মনে ভাবি যে না, আমাদের প্রতিষ্ঠানটা অবশ্যই দীর্ঘদিন ধরে যেন প্রতিবাহিত হয়। তো এই দীর্ঘদিন ধরে যেন আমার প্রতিষ্ঠানটা চলে, এর জন্য আমার প্রতিদিন প্রতিষ্ঠানে কিছু না কিছু লেনদেন সংগঠিত হয়। এমনকি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, সারা বছর ধরেই কোনো না কোনো লেনদেন প্রতিষ্ঠানে অব্যাহত থাকে, ঘটতেই থাকে। এই লেনদেন আমাদের বইতে, হিসাবের বইতে বা খাতায় যত সঠিক, শুদ্ধ, নির্ভুলভাবে আমরা লিখতে পারবো, ততই আমাদের জন্য ভালো হবে। কোন দিকে ভালো হবে? একটা নির্দিষ্ট সময় শেষে সাধারণত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জানতে চায় তার প্রতিষ্ঠানে লাভ হয়েছে নাকি লস হয়েছে, এবং একটা নির্দিষ্ট সময় শেষে সব ধরনের প্রতিষ্ঠানই হিসাব করে যে আমার প্রতিষ্ঠানে লাভ হয়েছে না লস হয়েছে। তো এই যে লাভ হয়েছে না লস হয়েছে প্রতিষ্ঠানে, এই হিসাবটা নির্ণয় করার জন্যই এই যে লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখা হয়, এই লেনদেনের শ্রেণী বিভাগ করে রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। যখন আমি বা আমরা লেনদেনের শ্রেণী বিভাগ সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারবো, তখনই আমরা প্রতিষ্ঠানের সঠিক লাভ লস কেমন হয়েছে বা কতটুকু হয়েছে সেটাও নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আমাদের এই কথায় আলোচনায় কি বুঝলাম? যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিদিনকার লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। লিপিবদ্ধ করা হয় এই যে লেনদেনগুলো, এই লেনদেনগুলোর আবার একটা শ্রেণী বিভাগ আছে। সেই শ্রেণী বিভাগটাই হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন। তাহলে কি দাঁড়ালো? লেনদেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আমি কিন্তু শুরুতেই একটা কথা বলেছি, আমরা কোনো প্রতিষ্ঠান শুরু করার সময় ভাবি কি এই প্রতিষ্ঠানটা ধীরে ধীরে আরো উন্নতি করবে, অনেক দূর যাবে, অনেক দিন থাকবে, আমাদের প্রতিষ্ঠান একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হবে। তো এটার জন্য আমাদের প্রতিদিন অগণিত লেনদেন সংগঠিত হয়। সেই লেনদেনগুলাকেই হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। কোনো কোনো লেনদেন আছে প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ঘটে, আবার কোনো কোনো লেনদেন আছে প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ঘটে না, হয়তো একবার ঘটছে আর অনেক দিন পরে যে সে লেনদেনটা ঘটছে। এই ধরনের পরিস্থিতি হয় কিনা? যেমন আমরা একটু হিসাব করি যে আমি সাপোজ একটা কসমেটিকের দোকান করব। আমি একটা কসমেটিকের দোকান করার জন্য প্রথমে কিন্তু আমাকে একটা বড় অ্যামাউন্ট, বড় টাকা নিয়ে ব্যবসা করতে হবে। যেমন বাজারে কোথাও যদি আমি একটা দোকান করতে চাই, তাহলে আমাকে একটা ভালো জায়গাতে, ভালো অবস্থানে একটা ভালো ঘর ভাড়া করতে হবে। এখন ঘর ভাড়া করলেই হবে না, ওই ঘরটা ভাড়া করার জন্য আমাকে প্রথমে কিছু অ্যাডভান্স দিতে হবে, অগ্রিম দিতে হবে, মালিককে কিছু টাকা দিতে হবে এককালীন। যে টাকাটা মালিক নিবে আমি দিব, একটা বড় অঙ্কের টাকা। খেয়াল করতে হবে, এই যে একবারে যে টাকাটা দিয়ে ব্যবসাটা শুরু করতেছি, আমার কিন্তু মালিককে প্রতিদিন এই টাকাটা দেওয়া লাগবে না। একবার দেব, দিয়ে ঘরটা ভাড়া নিব, নিয়ে আমি ওখানে ব্যবসাটা শুরু করব। মালিককে একবারই টাকাটা দিচ্ছি, আর কিন্তু দিচ্ছি না। মালিকের সাথে এরকম কন্ট্যাক্ট হয় যে 2 বছর বা 3 বছর পরে এই টাকাটা মালিক আমাকে ফেরত দিবে, কিন্তু টাকাটা কিন্তু আমি দিচ্ছি। আবার খেয়াল করতে হবে, ব্যবসা শুরু করার সময় ওই যে ঘরটা আমি নিচ্ছি, ওই ঘরটা নেওয়ার সময়
ওই ঘরটা কিন্তু আমার ব্যবসার জন্য উপযুক্ত নেই। তো ওটাকে উপযুক্ত করার জন্য কি করতে হবে, আমাকে রং করতে হবে, ডেকোরেশন করতে হবে, সাজসজ্জা করতে হবে, কসমেটিক সামগ্রী রাখার জন্য আমাকে র্যাক তৈরি করতে হবে, তারপরে সাইনবোর্ড দিতে হবে, একটা নাম দিতে হবে। তো এই যে খরচগুলো আমি কিন্তু করতেছি, এগুলো খরচ হবে। এই খরচগুলো কিন্তু আমি ওই একবারই করবো, আমি কিন্তু প্রতিদিন করবো না, প্রত্যেকদিন সাইনবোর্ড টাঙাবো না, প্রতিদিন সাইনবোর্ডটা খুলবো না, প্রত্যেকদিন রক করবো না, প্রতিদিন র্যাক করবো না। আবার প্রতিদিন অনেক ঘটনা ঘটে আমার প্রতিষ্ঠানে, ঘটবে। যেমন কিছু লোক আসবে কিনবে, কিছু কসমেটিক সামগ্রী প্রতিদিনই কেউ না কেউ কিনবে, কিন্তু প্রতিদিন ঘটবে। আবার আমার দেখা যাবে আবার অনেক ধরনের লেনদেন আছে আমার প্রতিষ্ঠানে, আরো ঘটবে। যেমন আমার প্রতিষ্ঠানে প্রত্যেক মাসে একটা বিদ্যুৎ বিল দিতে হবে, প্রতি মাসে মালিককে ঘর ভাড়া দিতে হবে, আবার আরো অন্য আনুষঙ্গিক আরো বিভিন্ন ধরনের খরচ আছে। এইসব সব খরচগুলো কিন্তু প্রতিদিন ঘটবে, প্রতিনিয়ত ঘটবে। এই যে লেনদেনগুলো প্রতিদিন ঘটবে বা প্রতিনিয়ত ঘটবে, এই লেনদেনগুলোকেই দুই ভাগে ভাগ করা হচ্ছে। কি কি আমরা বোর্ডে সুন্দর করে লিখেছি, সুন্দর করে হয়তো লিখিনি, লিখেছি। একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে বোঝা যাচ্ছে আমার কথাগুলো যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যেসব লেনদেন ঘটে, এইসব লেনদেন গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়। এখন কোনটা মূলধন জাতীয় আর কোনটা মুনাফা জাতীয়, এটা কিন্তু চেনার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এইটা যদি আমি না চিনতে পারি, এই অধ্যায়ের আলোকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি পারবো না। কিছু গুরুত্বপূর্ণ টপিকস বা থিম বা কিছু বৈশিষ্ট্য যদি আমি একটু ছোট্ট করে মনে রাখতে পারি, ব্রেনে রাখতে পারি, এই অধ্যায়ের অঙ্ক ইজি, সহজ। এই ছোট্ট একটা অধ্যায়, 9-10 সিলেবাসে একদম ছোট একটা অধ্যায়, এটা খুব ইজি, ছোট্ট 2 থেকে 3 পৃষ্ঠা একটা অধ্যায় রয়েছে বইতে। আবার এই অধ্যায়টাকে কিন্তু প্রতি বছর এসএসসি পরীক্ষাতে কোশ্চেন আসে। এমনকি যারা নবম শ্রেণীতে পড়ে তারা যখন বার্ষিক পরীক্ষা দেবে, তাদের এবছর থাকার সম্ভাবনা রয়েছে। এই কারণে যেহেতু করোনা প্রভাবের কারণে আমাদের স্কুল কলেজ সব বন্ধ। যদি বার্ষিক পরীক্ষার আগে আমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হবে, দেখা যাবে যে এই অধ্যায়টাই থাকে। তো আমি যেটা বলছিলাম, লেনদেনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। এই লেনদেন দুই ভাগে আমরা কিভাবে চিনবো, কিছু ছোট্ট থিম যদি আমি মনে রাখি, তাহলে মানে ব্যাপারটা ইজি হয়ে যাবে, বুঝতে পারবো যে এটা বলতাম, যেটা এটা মনে হয়। আমি যে কথাগুলো একটু আগে বলেছি সেগুলো একটু ভাবতে হবে। যে ব্যবসা প্রতিষ্ঠান একটা কসমেটিকের দোকান শুরু করার সময় শুরুর সাথে সাথে আমার কিছু লেনদেন ঘটছে, আবার প্রতিনিয়ত কিছু লেনদেন ঘটছে। এই লেনদেনগুলো দেখে হিসাব করতে হবে কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়। ছোট্ট একটা টপিকস মাথায় রাখতে হবে, যে লেনদেনগুলো ঘটার সঙ্গে সঙ্গেই তার ফলাফল শেষ হয়ে যায় সেটা মুনাফা জাতীয়। যে লেনদেনগুলো ঘটার সঙ্গে সঙ্গেই তার ফলাফল শেষ হয়ে যায় সেটা মুনাফা জাতীয়। যে লেনদেনগুলো ঘটার সঙ্গে সঙ্গে তার ফলাফল শেষ হয় না, দীর্ঘদিন তার ফলাফল আমরা ভোগ করি, সেটা হচ্ছে মূলধন জাতীয়। যেমন ওই যে অ্যাডভান্স দিয়ে, অগ্রিম টাকা দিয়ে আমরা একটা ঘর ভাড়া করতেছি, ওই টাকাটা একবারেই দিচ্ছি, তোর ফলাফলটা দীর্ঘদিন ভোগ করবো। যতদিন কন্ট্রাক্ট থাকবে, 3 বছর বা 4 বছরের ঘরটা আমি ব্যবহার করব, ততদিন কিন্তু ওই টাকাটা ওখানে পড়ে থাকতেছে, ওর ফলাফলটা আমরা ভোগ করতেছি। এইটা হচ্ছে মূলধন জাতীয়। তাহলে বৈশিষ্ট্য কি দাঁড়ালো, যে লেনদেনটার ফলে দীর্ঘদিন ফল ভোগ করবো সেটা হচ্ছে মূলধন জাতীয়। আমি ছোট করে এখানে বৈশিষ্ট্য লিখেছি। মূলধন জাতীয় লেনদেন চেনার একটা বড় উপায় হচ্ছে দীর্ঘমেয়াদী, আর মুনাফা জাতীয় লেনদেনের একটা ছোট্ট বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পমেয়াদী, স্বল্প সময়, দীর্ঘ সময়। নেক্সট আইটেমটা আসে, সাধারণত মূলধন জাতীয় লেনদেনের টাকার অঙ্কটা একটু বড় বড় হয়ে থাকে। যেমন 3 লাখ বা 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমি একটা রুম নিচ্ছি, তাহলে কি দাঁড়ালো, যে টাকার অঙ্ক বড় বড়। আর মুনাফা জাতীয় লেনদেনের টাকার অঙ্ক ছোট ছোট। যেমন ঘর ভাড়া 3000 টাকা, বিদ্যুৎ বিল মাসে যে কয় টাকা উঠবে সেই কয় টাকা, অথবা সাইনবোর্ড টাঙালাম 2000 টাকায়, তাই না? এই যে প্রত্যেক দিন কিছু লেনদেন ঘটে, যেমন আমি 10,000 টাকা প্রসাধন বিক্রি করলাম, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সব স্বল্প সময় হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে এবং টাকার অঙ্ক খুব ছোট ছোটই হবে। তাই দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি দাঁড়াচ্ছে আমাদের, যে মূলধন জাতীয় লেনদেনের দ্বিতীয় বৈশিষ্ট্য দাঁড়াবে যে টাকার অঙ্ক বড় হবে, টাকার অঙ্ক
ছোট হবে। কিসে? মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় টাকার অঙ্ক বড় হবে, মুনাফা জাতীয় টাকার অঙ্কটা ছোট হবে। ঠিক তো? আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করি, মূলধন জাতীয় লেনদেনটার ঘটবে অনিয়মিত। ওই যে প্রথমে একবার ঘটেছে আর ঘটবে না, প্রতিনিয়ত ঘটবে না, প্রত্যেকদিন ঘটবে না, প্রতি সপ্তাহে ঘটবে না, এটা অনিয়মিত। কিন্তু মুনাফা জাতীয় লেনদেন নিয়মিত ঘটবে। প্রতিদিন কিছু না কিছু দ্রব্য বিক্রি হবে, প্রতি মাসেই আমার বিদ্যুৎ বিল দিতে হবে, প্রতি মাসে ঘর ভাড়া দিতে হবে, একটা কর্মচারী যদি রাখি তাকে প্রত্যেক মাসে বেতন দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? যে মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত, মুনাফা জাতীয় লেনদেন নিয়মিত। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মূলধন জাতীয় লেনদেনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই লেনদেনের ফলাফল বা বিদ্যমান সাধারণত 1 বছরের অধিক সময় হয়ে থাকে, আর মুনাফা জাতীয় লেনদেনের ফলাফল সাধারণত 1 বছরের কম সময় হয়ে থাকে। আমরা তাহলে এত সময় ধরে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। বন্ধুরা, আমরা যদি একটু ফলো করি, একটু অনুসরণ করি, একটু দেখি, একটু ভাবি, তাহলে আমার মনে হয় মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনটা একদম সহজ, সিম্পল। তো আমরা পরের টপিকসে আসি, আলোচনাতে আসি। পরে লিখেছি মূলধন জাতীয় লেনদেন আবার দুটো, একটা হচ্ছে আয়, মুনাফা জাতীয় লেনদেন দুটো, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়। ঠিক, আয় পাশে লেখা রয়েছে প্রাপ্তি, আয় বা প্রাপ্তি, ব্যয় অথবা প্রদান। মুনাফা জাতীয় লেনদেন আয় বা প্রাপ্তি, ব্যয় অথবা প্রদান। ঠিক, মূলধন জাতীয় লেনদেনের আবার দুটো আছে, কি? মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি দেওয়া হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, মূলধন জাতীয় আয় আর প্রাপ্তি এক জিনিস নয়। মূলধন জাতীয় আয়টা আলাদা, আয় আর প্রাপ্তি একই ধরা যায়, কিন্তু আয়টা আলাদা। সাপোজ আমি একটা জিনিস বুঝাই, যে আমি আমার প্রতিষ্ঠানের আসবাবপত্র কিনেছি 1 লাখ টাকা দিয়ে। আমরা যে মণিহারির দোকানটা বা কসমেটিকের দোকানটা করছি, এখানে আসবাবপত্র কিনেছি 1 লাখ টাকা দিয়ে। কিছুদিন পরে দেখলাম যে আসবাবপত্র আমার দোকানে ভালো দেখাচ্ছে না, আমার থেকে ভালো আরো আপডেট আসবাবপত্র নিতে হবে। আমি কি ওই আসবাবপত্রটা খেয়াল করতে হবে, আমার কথাটা ভালো মনোযোগ দিয়ে শুনতে হবে ভালো করে, যে আমি 1 লাখ টাকার আসবাবপত্র কিনে সাজসজ্জা করেছি। দিন পরে দেখছি আমার এই আসবাবপত্রটা ভালো লাগতেছে না, এটা দোকানের জন্য ভালো সৌন্দর্য বহন করতেছে না, কি? ওটা আমি বিক্রি করে দিব। ওটা আমি বিক্রি করে দিলাম। যখন বিক্রি করলাম তখন আমি 1,10,000 টাকা পাইলাম। আচ্ছা, আমি যখন কিনেছিলাম তখন ওই মূলধন জাতীয় লেনদেনটা বা ব্যয়টা কেমন ঘটেছিল? 1 লাখ টাকা ঘটেছিল, ব্যয় হয়েছিল কিন্তু। এবার যখন আমি ওটা বিক্রি করে দিচ্ছি তখন প্রাপ্তি হচ্ছে কত? 1,10,000। প্রাপ্তি কত হচ্ছে? 1,10,000। মাথায় রাখতে হবে, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ এটা প্রতিদিন ঘটবে না, এটা অনিয়মিত। টাকার অঙ্ক বড়, এর কোনো নিয়ম নেই, নিয়মতান্ত্রিকতা নেই। এইবার খেয়াল করতে হবে আয় কোনটা, মূলধন আয় কোনটা। 1 লাখ টাকার জিনিস 1,10,000 টাকায় বিক্রি করছি, 1,10,000 টাকা আমার প্রাপ্তি, কিন্তু ওই যে 10,000 টাকা বেশি পাইছি, ওইটাই হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। এটা সবসময় হবে না, ওটা হচ্ছে মূলধন জাতীয় আয়। ঠিক, মুনাফা জাতীয় আয় ব্যয়কে বা প্রাপ্তি প্রদানে যায়। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো খেয়াল করতে হবে, প্রতিষ্ঠানে যে ব্যয়গুলো প্রতিদিন ঘটবে, যেমন ওই যে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, দোকানের কর্মচারীর বেতন, এগুলো সব ব্যয় বা প্রদান মুনাফা জাতীয়, প্রতিনিয়ত ঘটবে, ঘটার সঙ্গে সঙ্গে ফলাফল শেষ, টাকার অঙ্ক ছোট ছোট। আয় বা প্রাপ্তি কোনগুলো? যদি আমি কোনো দ্রব্য বিক্রি করি, মনিহারি দ্রব্য বিক্রি করলাম, আয় বা প্রাপ্তি প্রতিনিয়ত ঘটবে, আর প্রতিদিন বিক্রি করবে। আমি মনে হয় কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তাহলে আমাদের একদম ইজি হয়ে যাবে এই ব্যাপারটা যদি আমরা এখন এইগুলো বুঝে থাকি, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। নবম দশম শ্রেণীর বইয়ে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন ছোট্ট করে লিখে দেওয়া আছে, এখানে মাত্র 2 থেকে 3টা পেজ, তার বেশি নেই। আমি যে আলোচনা করেছি যদি একটু মনোযোগ দিয়ে শোনা হয়, বোঝা হয়, তাহলে এগুলো ইজি। আর এই অধ্যায়ের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে একটা ছক আছে, 41 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 41, একটা ছক আছে, লেখা আছে মূলধন এবং মুনাফা জাতীয় হিসাবে তালিকা। এখানে লিখে দেওয়া আছে মূলধন, আমরা প্রতিষ্ঠানে যে টাকাটা নিয়ে শুরু করি এটাকে হচ্ছে মূলধন বলে। এই মূলধন কোন জাতীয় লেনদেন? মূলধন জাতীয় প্রাপ্তি।
সেটা কি সুন্দর করে লিখে দেওয়া আছে? কারণ আমি যে বিষয়গুলো আলোচনা করছি এটা যদি মনোযোগ দিয়ে শোনা হয় তাহলে এগুলো সব একবার দেখলেই তোমার মনে থাকবে। যেমন বলা হচ্ছে জমি দালান কোটে এবং পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এগুলো সব মূলধন জাতীয় প্রাপ্তি। আমি বুঝতে পারছি ওই যে আমি একটা দালান কোটা এই দালানটা বা এই বিল্ডিংটা নিয়ে ব্যবসা আরম্ভ করেছি, এই বিল্ডিংটা আমি আবার বিক্রি করে দিলাম, মূলধন জাতীয় প্রাপ্তি। আমি বুঝতে পারছি মনে হয় এই সবটা যদি মনোযোগ দিয়ে মুখস্থ করা হয় তাহলে এই অধ্যায়ের সব আলোচনায় শেষ, এবং এই অধ্যায় অঙ্ক করলেই আমরা এখন বুঝবো। তো আমি আশা করব এই অধ্যায়ে আমি যে আলোচনা করেছি এটা মনোযোগ সহকারে একটু শুনবে, তারপরে বইটা একটু দেখবে। আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আমি হিসাব বিজ্ঞানের এই অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে অঙ্ক করে বোর্ডে বসিয়ে তার সমাধান করার চেষ্টা করব। আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা আমাদের এই ভিডিও দেখছেন বা দেখছে তাদেরকে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দিন, প্রচার করুন। আমাদের ইউটিউব একটা চ্যানেল আছে এসিসি মনিরামপুর, অ্যাকাউন্টিং কোচিং সেন্টার মনিরামপুর। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটা লাইক কমেন্টস করুন, এবং আমাদের চ্যানেলটা আপনাদের ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে আমাদের ভিডিওগুলো দেখে কিছু ছেলেমেয়ে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।